আপনার প্রচারের মাঝে আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আপনার অনেক দয়া। হ্যাঁ, শুধু আমাদের বলুন, আপনারা দুজনেই এই নির্বাচনে আপনাদের দলের দৃষ্টিকোণ থেকে এবার আলাদা কি আছে? কি আলাদা? এই নির্বাচনী এলাকার ক্ষেত্রে ভোটারদের কাছে বর্তমান এমএলএর সহজলভ্যতা একটা বিরাট সমস্যা। এমএলএ সহজলভ্য ছিলেন না। উনি একজন মন্ত্রী ছিলেন। লোকেরা ওনাকে দেখতে পাচ্ছে শুধু কেবল এই ৩ মাস আগে থেকে, এই অর্থে যে পঞ্চায়েত নির্বাচনে আচ্ছা, এর বিপরীতে একজন এমএলএ ছিলেন, ইউডিএফ এমএলএ ২০১১ থেকে ২০২১ পর্যন্ত। এই ভদ্রলোকটি প্রত্যেকটা মানুষের নাগালের মধ্যে ছিলেন। ফোনে যেই ওনার সাথে দেখা করতে যেতে চাইত, কোনো সমস্যা থাকলে সে ওনার সাথে দেখা করতে পারত। তার রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে, তার জাত ধর্ম সবকিছু নির্বিশেষে উনি সাহায্য করতেন। তো সেটা এখানকার ভোটারদের স্মৃতিতে তাজা আছে এবং আমরা আসলে মাটি থেকে সেই ফিডব্যাকই পাচ্ছি। অ্যাক্সেসিবিলিটি। তো এই বিশেষ নির্বাচনী ক্ষেত্রে একজন এমএলএ বিরোধী ইনকামবেন্সি আছে। দেখুন, আইইইউএমএল হলো ইউডিএফের একটি খুব গুরুত্বপূর্ণ অংশ। আপনার কি এমন কোনো বিশেষ অগ্রাধিকার আছে যা ইউডিএফের থেকে আলাদা, যা আপনাকে জনগণকে বলতে হবে, কারণ আপনি কেরালা রাজ্যের একটি খুব গুরুত্বপূর্ণ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন? হ্যাঁ, অবশ্যই। কারণ সর্বত্র আপনি সংখ্যালঘু রাজনীতি দেখতে পারেন। কেন এই সংখ্যালঘু রাজনীতি খেলা হচ্ছে? কারণ সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগুরু দলগুলো সংখ্যালঘুদের চাহিদা পূরণ করবে না। তো এটা হয়ে আসছে। কিন্তু কেরালার রাজনীতি উত্তর ভারতের রাজনীতি থেকে কিছুটা আলাদা, বিশেষ করে সংখ্যালঘু রাজনীতি। এখানে আমাদের আসলে কংগ্রেসের সঙ্গে জোট আছে এবং আমরা ক্ষমতায় থেকেছি। আর কারণটা হলো একটা কারণ কেন এই সম্প্রদায় এখানে এত শক্তিশালী, তার কারণ হলো যে আইইইউএমএল গত ৩০ থেকে ৪০ বছর ধরে কেরালায় ক্ষমতায় আছে। যখন আপনি ক্ষমতায় থাকবেন তখন আপনি সম্প্রদায়ের জন্য অনেক কিছু করতে পারবেন। আপনি অনগ্রসর শ্রেণীর জন্য অনেক কিছু করতে পারবেন এবং সেটাই হয়েছে। কারণ এটা এমন একটা সম্প্রদায় ছিল যাদের ৩০ থেকে ৪০ বছর আগে কোনো প্রাথমিক শিক্ষা ছিল না, কিন্তু আইইইউএমএল এটা কংগ্রেসের সাথে ক্ষমতায় ছিল। অনেক শিক্ষা প্রতিষ্ঠান আনা হয়েছিল ওই বিশেষ ব্যবস্থার কারণে, আর এভাবেই সম্প্রদায়টি উন্নতি করেছে। এখন আপনি আসলে দেখতে পাবেন, আপনি এখানে কেরালায় সংখ্যালঘু সম্প্রদায় আর সংখ্যাগুরু সম্প্রদায়ের মধ্যে কোনো পার্থক্যই করতে পারবেন না, আর এটাই কেরালার সৌন্দর্য। আমরা শুনছি যে খ্রিস্টানরা মুসলিম সম্প্রদায়কে নিয়ে কিছুটা চিন্তিত, কারণ মুসলিম সম্প্রদায়ের আয় বাড়ছে, এটি আরও ধনী হচ্ছে। আর যেখানে খ্রিস্টানদের আধিপত্য ছিল, এখন মুসলিমদের আয়ের স্তর এবং জীবনযাত্রার মান বেড়ে গেছে। আর তারা বলছে এখন এটা আমাদের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠছে। তো আপনি কি খ্রিস্টানদের দিক থেকে কোনো নেতিবাচকতা দেখতে পাচ্ছেন? এটা একটা ইসলামোফোবিক যুক্তি যেটা হওয়ার চেষ্টা করছিল। ঠিক। প্রচারিত কিছু গোষ্ঠীর দ্বারা যারা বিজেপির ঘনিষ্ঠ। দেখুন, এফসিআরএ বিল নিয়ে কি হয়েছে, নতুন ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন বিল। ঠিক। এটা আসলে সংবিধানের বিভিন্ন বিধানের পরিপন্থী কিন্তু এটা সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করছে। আজ আমি দেখলাম ক্যাথলিক বিশপস কনফারেন্স অফ ইন্ডিয়া এবং সমস্ত খ্রিস্টান সংগঠনগুলির বিবৃতিগুলি বিজেপিকে নিন্দা করছে, এই বলে যে এই নতুন এফসিআরএ বিল যা তারা সেদিন লোকসভায় পেশ করেছে তা শুধুমাত্র খ্রিস্টানদের প্রতিষ্ঠানগুলি দখল করার জন্য। সমস্ত সংখ্যালঘু প্রতিষ্ঠান। তারা বলছে যে যদি কোনো নবায়ন যা চলছে, যা বাতিল হতে চলেছে, তাহলে যে প্রতিষ্ঠানটি তারা বহু বছর আগে প্রতিষ্ঠা করেছিল সেটা সরকার অধিগ্রহণ করে নিবে, যা একেবারেই হাস্যকর। আর সেই বিজেপি এখন সংখ্যালঘুদের অধিকার, বিশেষ করে খ্রিস্টানদের অধিকার রক্ষা করতে একেবারে সামনে রয়েছে। আমরা দেখেছি ছত্তিশগড়ের সেখানকার নানদের সাথে কি হয়েছে। আমরা দেখছি যাজকদের সাথে কি হচ্ছে মধ্যপ্রদেশে আর উত্তরপ্রদেশে। ধর্মান্তরকরণ বিরোধী আইনের আড়ালে তাদের জেলে ঢোকানো হয়েছে, আর এই সবই বিজেপি সরকার করেছে। আর ওরা কুমিরের কান্না কাঁদছে আর বলছে যে হ্যাঁ, আমরা আসলে প্রধানমন্ত্রী মোদী কেরালায় আসছেন এবং শুধুমাত্র ২টি এলাকায় র্যালিতে ভাষণ দিচ্ছেন। এলাকাগুলির মধ্যে একটি পালা, যেটি মূলত একটি খ্রিস্টান অধ্যুষিত এলাকা। সুতরাং এর মানে হলো যে, বুঝলেন, ওরা 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 মনে করে যে খ্রিস্টানরা ওদের এলাকা, ওখানকার লোক, আর ওরা একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে। একটা বিভেদ তৈরি করতে। কিন্তু খ্রিস্টান সম্প্রদায় একটি খুব
খুব শিক্ষিত বিদ্বান সম্প্রদায় এবং তারা এই সবকিছুর আসল রূপটা ঠিকই দেখতে পাবে। আর এটা কেরালা নয়। এটা কেরালা। IEUML এবার আপনারা অনেক নতুন মুখ আনার চেষ্টা করেছেন। আপনারা আসলে আপনাদের কোনো এমএলএকেই পুনরায় মনোনীত করেননি। বর্তমান এমএলএদের সকলকেই বাদ দেওয়া হয়েছে এবং একজন অমুসলিমকেও প্রার্থী হিসাবে রাখা হয়েছে। তরুণ প্রজন্মের কাছে আবেদন করার জন্য নতুন করে নিজেদের গড়ে তোলার কোনো প্রয়োজন আছে কি? কারণ আপনাদের একটি সাম্প্রদায়িক দল হিসেবে দাগিয়ে দেওয়া হয়েছে এবং আপনারা নিজেদের তুলে ধরার চেষ্টা করছেন। আপনারা কি একটি সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী ধর্মনিরপেক্ষ দল হিসাবে নিজেদেরকে নতুনভাবে তুলে ধরছেন? দেখুন, এই বিশেষ তালিকাটি অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রণ, এবং আমাদের কাউকে প্রমাণ করার দরকার নেই যে আমরা একটি ধর্মনিরপেক্ষ দল। একজন সাংবাদিক রাহুল গান্ধীকে ওয়াশিংটনে থাকাকালীন জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা IEUML একটি ধর্মনিরপেক্ষ দলের সাথে কেন জোট করছেন। তার উত্তরটা খুব সহজ ছিল। তিনি বলেছিলেন যে তার মানে আপনি IEUML-কে চেনেন না। ওই একটাই সহজ উত্তর রাহুল গান্ধী দিয়েছিলেন। এবং কেরালায় কেউ, এমনকি বিজেপিও আমাদেরকে ধর্মনিরপেক্ষ দল হিসাবে চিহ্নিত করবে না বা অভিযোগও করবে না, কারণ আমরা সেভাবেই কাজ করেছি। আমরা সবসময় বলেছি যে আমরা সংখ্যালঘু সম্প্রদায় এবং অনগ্রসর শ্রেণীর অধিকারের জন্য লড়াই করব, কিন্তু তার মানে এই নয় যে আমরা অন্যান্য সম্প্রদায়ের অধিকারের জন্য লড়াই করব না, এমনকি সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের জন্য। এবং এটাই আমাদের ইতিহাস। আমরা বিশ্বকে দেখিয়েছি বাবরি মসজিদ ধ্বংসের পরেও কেরালাতে এক ফোঁটাও রক্তপাত হয়নি। কেন? মুসলিম লীগের নেতৃত্বের কারণে। তাই সেইভাবে আমাদের কাউকে প্রমাণ করতে হবে না যে আমরা একটি ধর্মনিরপেক্ষ দল। মানে কেউ দুঃস্বপ্নেও আমাদের একটি ধর্মনিরপেক্ষ একটি সাম্প্রদায়িক দল বলে অভিযোগ করবে না। এমনকি বাম দলগুলো আমাদের বহুবার তাদের জোটে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে, এই বলে যে আমরা একটি ধর্মনিরপেক্ষ দল, মুসলিম লীগের সঙ্গে জোট করতে কোনো সমস্যা নেই। সুতরাং মানে ওই ধরনের কোনো যুক্তিই নেই। সুতরাং এই প্রপাগান্ডার, ইসলামোফোবিয়ার বা আপনি যাই বলুন না কেন, এর আরেকটা দিক হলো যে জামায়াতে ইসলামী আরও শক্তিশালী ভূমিকা নিচ্ছে, IUML-এ আরও বেশি প্রভাব ফেলছে। এটা কি সত্যি, নাকি কি গতবারের তুলনায় এবার তাদের ভূমিকার মধ্যে কি পার্থক্য? ওটা আরেকটা ইসলামোফোবিক, যাকে আপনি বলেন প্রোপাগান্ডা, এবারে বামপন্থীদের দ্বারা। মানে এটা খুবই দুর্ভাগ্যজনক। জামাতি ইসলামীর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। জামাতি ইসলামী সব সময় বামপন্থী দলগুলোর CPM-এর স্বাভাবিক মিত্র ছিল। শুধুমাত্র হয়তো 5 বা 6 বা 7 বছর আগে বামপন্থী দলগুলোর সাথে তাদের একটি সমস্যা হয়েছিল এবং তাদের বামপন্থীদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হয়েছিল, এবং তারা বলেছিল যে আমরা বামপন্থীদের সমর্থন করব না, আমরা সমর্থন করব UDF-কে। এখন যদি কোনো দল আমাদের সমর্থন করে, তার মানে এই নয় যে আমরা তাদের মতাদর্শ ধার করতে যাচ্ছি। সুতরাং এটাও এবার বামফ্রন্টের আরেকটি প্রচেষ্টা। গতকাল একটা মিস্টারের একটা বিবৃতি ছিল, AK বালান, যিনি একজন খুব বিশিষ্ট CPM নেতা। তিনি বলছেন যে যখন ডক্টর MMK মুনির, একজন বিশিষ্ট মুসলিম লীগ নেতা, বিশিষ্ট মুসলিম লীগ নেতাকে এবার টিকিট দেওয়া হয়নি, তিনি বলেছিলেন যে এটা জামাতি ইসলামের প্রভাব এবং সুপারিশের কারণে যে ইন্ডিয়ান মুসলিম লীগ ওই নির্দিষ্ট ব্যক্তিকে একটি আসন দেয়নি। মানে এর চেয়ে অযৌক্তিক আর কিছু হতে পারে না। সুতরাং জামাতি ইসলামীও এর অংশ নয়। বাহ! আপনি যা বলছেন তার প্রতি এটাই তাদের প্রতিক্রিয়া। যুদ্ধের কি এখানে কোনো প্রভাব পড়বে? কারণ প্রায়শই বিশেষ ফ্লাইট থাকে যা এখানে ভোটারদের নিয়ে আসে। যেসব নির্বাচনী কেন্দ্রে ব্যবধান কম, সেখানে কি এটা কোনো পার্থক্য তৈরি করবে? হ্যাঁ, এটা আমাদের উপর প্রভাব ফেলবে। পশ্চিম এশিয়ার সংকট আমাদের এইভাবে প্রভাবিত করবে যে কালিকট জেলা বা কান্নুর জেলায় আমাদের এমন কিছু কেন্দ্র আছে যেখানে ব্যবধান সবসময় খুব কম থাকে। একটা কেন্দ্রে গতবার ব্যবধান ছিল 300 ভোটের। আরও অন্যান্য কেন্দ্র আছে যেখানে ব্যবধান 1000, 2000, 3000। তাই আমাদের একটা প্রবাসী সংগঠন আছে যেটা হলো KMCC, কেরালা মুসলিম কালচারাল সেন্টার, যেটা মধ্যপ্রাচ্যের বৃহত্তম প্রবাসী সংগঠন। এখন তারা সমস্ত ব্যবস্থা করে ফেলেছিল, যার মধ্যে আমাদের ভোটারদের এখানে নিয়ে আসার জন্য চার্টার্ড ফ্লাইটও ছিল। এখন সেটা 20 বাও জলে পড়তে চলেছে, বা হয়তো কারণ যদি পরিস্থিতির উন্নতি হয় তাহলে তো ভালোই, নইলে এটা একটা সমস্যা হতে চলেছে। এছাড়াও অর্থায়নের বিষয়টাও একটা সমস্যা এই পশ্চিম এশিয়ার সংকটের কারণে। কিন্তু আমাকে বলুন, দেখুন, কেরালা বাকি ভারত এবং বিশ্বের কাছে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের শান্তিপূর্ণভাবে একসাথে বসবাসের শুধুমাত্র একটি চমৎকার উদাহরণ। এটা চমৎকারভাবে ধর্মনিরপেক্ষ। সেটাকে কি কোনোভাবে খর্ব করা হচ্ছে? সেটা কি সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে? আপনি কি এটা নিয়ে চিন্তিত? আমরা সেটা বদলাতে দেব না। এমনকি ওরা যাদের ক্রিস সংঘী বলে সেটাও একটা ইঙ্গিত, তাই না?
যে খ্রিস্টান সম্প্রদায়ও কিছু কিছু বিষয় নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। খুবই সামান্য, ক্ষুদ্র সংখ্যালঘু আমরা বলতে পারি। আর গত নির্বাচনে এটাই হয়েছিল। গত নির্বাচনে এক ধরনের প্রচার চালানো হয়েছিল, যা বিজেপি এবং বামপন্থী উভয়ই করেছিল, যে যদি ইউডিএফ ক্ষমতায় আসে তাহলে মন্ত্রিসভায় সংখ্যালঘু সম্প্রদায়ের 5 বা 6 বা 7 জন সদস্য থাকবে। ওই ধরনের। কিন্তু ওটা কি সম্প্রদায়ের আকাঙ্ক্ষা নয়? হ্যাঁ, কিন্তু আমি বলছি যে এটাই গতবারের প্রচার ছিল। বামপন্থী এবং বিজেপি উভয়ের দ্বারাই জানেন এক ধরনের ইসলামোফোবিয়া তৈরি করা হয়েছিল। তাই গতবার সেটার কারণে এক ধরনের মেরুকরণ হয়েছিল, সাথে কোভিডের জন্য এবং অন্যান্য সব ইস্যু এবং সব কিছুর জন্য। নইলে কোনোদিনও আমাদের এমন পরিস্থিতি হয়নি যেখানে কোনো সরকার পুনরাবৃত্তি করেছে। এবার আপনারা পঞ্চায়েত নির্বাচনে দেখেছেন কি হয়েছিল। পঞ্চায়েত নির্বাচনে এটা ইউডিএফ এর জন্য একটা বিপুল জয় ছিল। খ্রিস্টানরা ইউডিএফকে সমর্থন করেছে, তারাই হলো জনপ্রিয় ভিত্তি। ইউডিএফ হলো খ্রিস্টান এবং মুসলিম এবং অনগ্রসর শ্রেণীর ভোটাররা। তো সেটা ইউডিএফ এর কাছে ফিরে এসেছে পঞ্চায়েত নির্বাচনে, এবং আমরা আশা করি যে সেই প্রবণতা বিধানসভা নির্বাচনে অব্যাহত থাকবে। কিন্তু আপনি জানেন, আপনি এটা শোনেন এবং আপনি বলেন যে আপনি এটা বন্ধ করবেন, কিন্তু আপনি একমাত্র নন। আমি বলতে চাইছি, বড় বড় শক্তি, টাকা, সব কিছু আসছে। তারা কি কেরালাকে ভাগ করার চেষ্টা করছে, যা এতদিন ধরে সম্পূর্ণ ঐক্যবদ্ধ ছিল তাদের নিজেদের স্বার্থে? সেটা কি হচ্ছে? সেটা কি চিন্তার বিষয়? তারা চেষ্টা করছে, কারণ যেমনটা আমি বলেছি, প্রধানমন্ত্রী মোদী পালা নামে একটি জায়গায় আসছেন যেখানে প্রধানত খ্রিস্টান জনসংখ্যা, যা কখনো ঘটেনি। তিনি পালাক্কাদ যেতে পারতেন, তিনি ত্রিভান্ড্রাম যেতে পারতেন, যেখানে বিজেপির যথেষ্ট উপস্থিতি রয়েছে। আসলে আপনি হয়তো জানেন বা নাও জানতে পারেন, এবার ত্রিভান্ড্রাম কর্পোরেশন বিজেপি জিতেছে। তিনি ত্রিভান্ড্রাম যাচ্ছেন না, তিনি পালা যাচ্ছেন, যা হলো প্রধানত খ্রিস্টান অধ্যুষিত এলাকা। এটা একটা সংকেত। এটা একটা সংকেত। সেই কারণেই আমি বলেছি যে আমরা 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 এটা বন্ধ করব, কারণ জনগণের আসল রূপটা দেখতে পাবে। এমনকি খ্রিস্টানরাও। যেমনটা আমি বলেছি, খ্রিস্টান সম্প্রদায় একটি খুব শিক্ষিত এবং জ্ঞানী সম্প্রদায়। তারা এই সমস্ত জিনিসের আসল রূপটা দেখতে পাবে এবং তারা এই বিজেপি এবং সিপিএমকে পুরোপুরি উন্মোচিত করে দেবে। তাই বামেরাও মুসলিম সংগঠনগুলোর কাছে পৌঁছানোর চেষ্টা করছে। হয়তো না, এটা তারা আইইউএমএল এর সাথেও চেষ্টা করেছিল, আমাদের বলা হয়েছে, কিন্তু তারা অন্যান্য মুসলিম সংগঠনগুলোর কাছে পৌঁছানোর চেষ্টা করছে। মুসলিম সম্প্রদায় কেন বামেদের সঙ্গে জোট করতে চাইবে না? আমি যেমনটা বললাম, এই ইসলাম, তারাও নিজেদের ধর্মনিরপেক্ষ বলে। হ্যাঁ, ইসলামোফোবিক হিস্টেরিয়া, যা এখানের কিছু সম্প্রদায়ের নেতাদের নির্দিষ্ট কিছু অংশ তৈরি করেছিল, তাতে বামেদের বিশাল সমর্থন ছিল, সিপিএম এর বিশাল সমর্থন ছিল, যা সম্প্রদায়টি আসলে বুঝতে পেরেছিল। আর সেই কারণেই পঞ্চায়েত নির্বাচনের সময় সম্প্রদায়টি তাদের দূরে সরিয়ে রেখেছিল, এবং বিধানসভা নির্বাচনেও তা চলতে থাকবে। আর ভেল্লাপ্পাল্লী নাতেশানু কি একটা ফ্যাক্টর, কারণ তাকে সিএম এর সাথে দেখা যায়। একেবারেই। আর উনি উল্লেখ করেছেন যে আমি নির্দিষ্টভাবে কোনো একটি নাম উল্লেখ করিনি, কিন্তু আমি যা উল্লেখ করছিলাম তা হলো এই বিশেষ নেতার নাম। আরেকটা গুজব রটেছে যে আপনি একজন উপমুখ্যমন্ত্রীর জন্য জোর দিচ্ছেন। সেটা কি এর মধ্যে একটু সত্যি আছে? আপনার তো ভালো লাগবেই, অবশ্যই। এটা শুধু একটা গুজব। আপনি বললেন এটা একটা গুজব। এটা একটা গুজব। আমরা আসলে সত্য ভিত্তি সহ একটা গুজব। না, আসলে আমাদের প্রেসিডেন্ট গতকাল একটা মিডিয়া হাউসকে বলেছেন যে আমরা উপমুখ্যমন্ত্রী চাইব না। আমরা চাইব না, আমরা দাবি করব না, আমরা চাইব না। কিন্তু আপনি এটা পেতে পারেন এবং আপনি খুশি হবেন। যদি কেউ কিছু অফার করে, আমরা বলি যদি, তাহলে তিনি উপমুখ্যমন্ত্রী হতে পারেন। তিনি হতে পারেন উপমুখ্যমন্ত্রী। গফুর সাহেব, প্রণয়ের আপনার কাছে একটা প্রশ্ন আছে। হ্যাঁ, যে আপনি উপমুখ্যমন্ত্রী হতে পারেন, আমাদের দল সেই দাবি করে না। সেই দাবি করে না। আমরা না। আপনি এমন একটা নির্বাচনী এলাকা থেকে দাঁড়াচ্ছেন যেটা আবশ্যিকভাবে মুসলিম প্রধান নয়। আপনার আবেদন শুধুমাত্র সম্প্রদায়ের কাছে নয়, তাই না? আপনি তাদের কি বলেন? এখানে একটা মিশ্র সম্প্রদায় আছে এবং কোনো আচ্ছা, সম্প্রদায় এখানে প্রধান। এখানে আমাদের একটি মিশ্র সম্প্রদায় আছে, তাই আমরা সব সম্প্রদায়ের কাছেই আবেদন করি, শুধু মুসলমানদের কাছে নয়। আমি সব সম্প্রদায়ের কাছে আবেদন করি এবং তারাও খুব ভালো সাড়া দেয়। আমাদের সাথে সব সম্প্রদায়ের ভালো সম্পর্ক আছে। আমার বাবারও খুব ভালো সম্পর্ক ছিল এবং উনি দেখিয়েছেন যে উনি সব সম্প্রদায়ের সবাইকে সাহায্য করতেন। তাই ওটা হবে ওনারা আমাকেও সেইভাবেই দেখবেন।
আমার বাবা করেছিলেন, করেছেন। সব জায়গাতেই মনে হচ্ছে ভয়ের একটা আখ্যান তৈরি করা হচ্ছে, তাই না? সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সেই নিরাপত্তাহীনতা। রাজনৈতিক দলগুলো তো এই নিয়েই খেলে, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তাহীনতা নিয়ে। কেরালাতে কি এটা আলাদা? কেরালাতে এটা আলাদা। কেরালার মানুষজন খুবই আলাদা। যেমন কালামাশেরিতে এই নির্বাচনী এলাকায় বিগত 10 বছরের একটা অভিজ্ঞতা আছে ওনাদের। 11 যখন 2011 থেকে 21 পর্যন্ত আমার বাবা এখানকার প্রতিনিধি ছিলেন এবং ওনাদের এই অভিজ্ঞতাটা হয়েছিল। তাই আমার মনে হয় না কোনো সন্দেহ থাকবে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে যখন লোকেরা আপনাকে দেখে হাত নাড়ে তাদের মুখে একটা চওড়া হাসি থাকে। এটা কি একটা ভালো লক্ষণ? হ্যাঁ, এটা একটা ভালো লক্ষণ এবং সেটা আমার প্রতি তাদের আত্মবিশ্বাস দেখায়। আমি আপনাকে শুধু জিজ্ঞাসা করতে পারি, এত বছর ধরে বহু মুসলমান মধ্যপ্রাচ্যে গিয়ে টাকা পাঠানোর ফলে মুসলিম সমাজ এবং আত্মবিশ্বাস কিভাবে পাল্টে গেছে, এবং এখন যেহেতু যুদ্ধ এসে গেছে সেটা কি আবার পাল্টে যাবে? শুধু মুসলমানরাই একা মধ্যপ্রাচ্যে যাচ্ছে না, সবাই মধ্যপ্রাচ্যে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং টাকা রোজগার করছে। তাই এখানে সেটা কোনো সমস্যা নয়। এখানে এটা কোনো সমস্যা নয়, কিন্তু অন্য নির্বাচনী এলাকাগুলোতে হতে পারে, আমি জানি না। এটা একটা বড় পার্থক্য তৈরি করেছে, তাই না? না, আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো মুসলমানদের আয়ের স্তর বেড়েছে, যদিও মালাপুরম এখনো সমগ্র কেরালার সবচেয়ে গরিব জেলা। এখনো অনেক পথ বাকি, তাই না? হ্যাঁ, এখনো অনেক পথ বাকি। আর্থিক বৈষম্য সব জায়গায় আছে, তো এখানেও আমাদের আছে। মানে এমনটা নয় যে মুসলমানরা উচ্চ আয় নিয়ে যাচ্ছে, সবাই মধ্যপ্রাচ্যে যাচ্ছে আর টাকা কামাচ্ছে। হ্যাঁ, আমাদের আছে। এখানে আমাদের অনেক অভিজ্ঞতা আছে। আর যুদ্ধের ফলে কি পার্থক্য হয়েছে? হ্যাঁ, যুদ্ধ হলো মানে একটা খুব কঠিন পরিস্থিতি, কারণ সব সম্প্রদায়ের মানুষ চিন্তিত। হ্যাঁ, তাই আমাদের উচিত কোনোভাবে ওটা বন্ধ হওয়া উচিত। তো প্রধান কি আপনার ভাষণে কোন দুটো কথা আপনি সব সময় বলেন? দেখুন, আমি সবসময় বলি যে গত ইউডিএফ সরকারের সময় আমাদের খুব ভালো উন্নয়নমূলক কর্মসূচি ছিল, তাই আমি তাদের সেই উন্নয়নমূলক কর্মসূচিগুলোর ধারাবাহিকতা দিচ্ছি। এবং তাছাড়া সহজলভ্যতা, সেই সমস্যাটাও আছে, তাই আমি দিচ্ছি। আমি সহজলভ্যতা দিচ্ছি। কেরালা স্টোরি 1 আর কেরালা স্টোরি 2 কি আপনাকে সত্যিই সাহায্য করে? কেউ না, কেউই এটা নিয়ে মাথা ঘামায় না যে কেরালা স্টোরি 1 আর কেরালা স্টোরি 2 কি ছিল। আমরা জানি আসল কেরালা স্টোরিটা কি। এটা তো কেরালাও না। এটা তো কেরালাও না। তাহলে কি আপনাকে চিন্তিত করছে এই নির্বাচনে? একটা বিষয় যা আপনাকে চিন্তিত করছে। দেখুন, এতে যেন সাম্প্রদায়িক মেরুকরণের রং না লাগে। ঠিক, কারণ ওটা কেরালা নয়। ওটা কেরালা নয়। কিন্তু এর কি কোনো সম্ভাবনা আছে? লোকেরা চেষ্টা করছে। দেখুন, লোকেরা চেষ্টা করছে এবং আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে যে কিছু নির্দিষ্ট নির্বাচনী এলাকায় বিজেপি আর সিপিএম এর মধ্যে একটা নীরব বোঝাপড়া আছে, কারণ দুটো দলেরই উদ্দেশ্য এক এবং অভিন্ন। একটা হলো কংগ্রেস মুক্ত ভারত, আরেকটা হলো কংগ্রেস মুক্ত কেরালা। তাই উদ্দেশ্যটা এক এবং অভিন্ন। তাই সেই উদ্দেশ্য পূরণ করার জন্য আরও এগিয়ে গিয়ে ওরা কোনো এক ধরনের নীরব বোঝাপড়া করবে। আপনি গুজব নিয়ে কথা বলছিলেন, এটাও কি একটা গুজব? দেখুন, আমাদের বিরোধী দলনেতার কাছে কিছু বিশ্বাসযোগ্য প্রমাণ ছিল এবং উনি আসলে সেই নির্বাচনী এলাকাগুলোর নামও বলেছিলেন যেখানে এটা ঘটতে চলেছে। তাই ওটা একটা চিন্তার বিষয়, ওটা হওয়া উচিত নয়। আপনি রাজনীতি নিয়ে কথা বলুন, আমরা লড়াই করতে পারি, কিন্তু আপনি যদি সাম্প্রদায়িক মেরুকরণের কথা বলেন তাহলে মুশকিল হবে। কিন্তু আপনি কি বলবেন না যে ভারতের সমস্ত দলগুলোর মধ্যে বামপন্থীরাই সবচেয়ে কম সাম্প্রদায়িক? তো ক্ষমতা ধরে রাখার জন্য তারা যা পারে যা খুশি তাই করছে। এটা একটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার বামপন্থীদের ক্ষেত্রে।